গ্রাম আদালত হচ্ছে সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির একটি স্থানীয় আইনি কাঠামো। ছোটোখাটো দেয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি এই আদালতের লক্ষ্য। গ্রাম আদালত হচ্ছে সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির একটি স্থানীয় আইনি কাঠামো। ছোটোখাটো দেয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি এই আদালতের লক্ষ্য। ছোটোখাটো দেয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি এই আদালতের লক্ষ্য। গ্রাম আদালত হচ্ছে সমঝোতামূলক। কি পড়ছিস জ্ঞানী ভাই? সেটা শুনে তুই কি করবি গর্জন? তোর তো কামের ভেতর দুই, খাই আর শুই। কি যে বলো না, আমি কি মন ভরে খাইতে পারি নাকি? চেয়ারম্যান চাচি আমার কি বলে জানো? বলে যে তোর মন যতক্ষণ ধরে খাইতে চায় ততক্ষণ ধরে তুই খাইবি, কিন্তু আমি তো মন ভরে খাইতে পারি না, খুব কষ্ট লাগে আমার। কেন তুই মন ভরে খাইতে পারিস না কেন? চেয়ারম্যান চাচির সামনে বসে খাইতে কি তোর লজ্জা লাগে? লজ্জা লজ্জা লাগবে কি জন্য? ওই লজ্জা জিনিসটা কি আমার বাপ মা আমারে দিয়ে গেছে? আমি তো খাইতে খাইতে পেট ভরে যায়, তারপর গলা পর্যন্ত খায়, তো আমার আশ মেটে না। জানো জ্ঞানী ভাই, আল্লাহ তাআলা আমার শরীরটা ঠিকই দিছিল, যদি পেটের সাইজটা আমার আরেকটু বড় করে দিত তাহলে মনে করে আমি খুব শান্তি করে কাটি পারতাম। আরে তোর এই মনের কষ্টের কথা শুনলে পরে মাঝে মাঝে আমার কান্না চলে আসে, বুকটা ভাইসে যায়। খালি মনে হয় যে একজন মানুষের পেটের যে সাধারণ সাইজ, তার চাইতে ডাবল সাইজের একটা পেট থাকার পরেও তুই আরো বড় পেটের জন্য কান্নাকাটি করিস। আমার মনে হয় তোর মনে যে দুঃখ, পৃথিবীর কোনো মানুষের মধ্যে এই না কোনো দুঃখ নাই। আমার দুঃখ নিয়ে তুমি মস্করা করতেছো জ্ঞানী ভাই? ঠিক আছে, যাও, তোমার চেয়ারম্যান চাচি খাওয়ার জন্য ডাকে। এখন আমি গ্রাম আদালত নিয়ে পড়াশোনা করতেছি, খাইতে গিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। এত যে পড়াশোনা করে জ্ঞান অর্জন করো, এই জ্ঞান দিয়ে কি করবা? জ্ঞান দিয়ে কি পেট ভরে? ও যাতে ওই ব্রেনের মধ্যে যায় এটা হাউকাও বাদায় দেয়। দেখ গর্জন, যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। তুই কিন্তু জানিস সামনের ইলেকশনে আমি মেম্বার পদে খাড়াবো, সেই জন্য ইউনিয়ন পরিষদের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমি এখন পড়াশোনা করতেছি। যেমন এখন আমি গ্রাম আদালত নিয়ে গবেষণা করতেছি। গবেষণা করো, তোর যত গবেষণা করো, আমিও 2-3 গ্রাম হাঁটিয়ে আবার পেটের মধ্যে একটু জায়গা করে আসি। হচ্ছে চেয়ারম্যান চাচি আমার জন্য এই 12টা আম পাকা রেখে দিছে, একটু জায়গা নাই তো একটু হাঁটে এসে জায়গা করি। জায়গা জায়গা গ্রাম আদালত হচ্ছে সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির একটি স্থানীয় আইনি কাঠামো। আজকেও মানে মারছে। আজকেও তোরে মারছে? ও কি জ্বালাতন শুরু করছে উনি? কেন মারছে তোরে? হ্যাঁ, স্কুল থেকে আসার সময় আমি ছাগলগুলো নিয়ে আসতেছিলাম, তখন বড় চাচা আমারে দাঁড় করে দুই গালে দুইটা চর মেরে কয়, তুই পড়াশোনা রেখে রাখালগিরি করস কেন? মন্ডল পরিবারে কেউ নাকি রাখালগিরি করে না। আমি আর কখনো এই ছাগল দেখাশোনা করবো না। এসব কথা বলিস না বাপ, তুই তো পড়াশোনা করিসই। আর তোর বড় চাচা কি চায় সেটা তুই জানিস না? সে তো চায় যে এই বাড়িঘর ছেড়ে আমরা এখান থেকে চলে যাই। কি হয়েছে পেয়ারা ভাবি, ছেলে চাঁচামাচি করে কেন? আর বলো না ভাই, বড় ভাসুর ধরে আজকেও আমার ছেলেটারে মারছে। আজকেও মারছে? ভাবি, এই লোকটা তো সত্যি সত্যি আপনাদেরকে ভিটা ছাড়া করতে চায়। আরে চায় মানে কি, সে তো বলেও গিয়েছে জমি জমা যা আছে কিছু টাকা পয়সা নিয়ে লিখে দিয়ে পেয়ারা ভাবি যেন ছাওয়াল ডাক নিয়ে বাপের বাড়ি চলে যায়। ওমা, তাই নাকি? ভাবি, তুমি তো আমাকে এই কথা আগে বলো নাই, তাহলে এখন কি করবা? কি করব? আমি আমার স্বামীর বেটা ছেড়ে কোথাও নড়বো না। আমার ভাসু যতই চেষ্টা করুক আমার এখান থেকে নড়াতে পারবে না। আমার স্বামীর ভিটায় বসে আমি আমার পহনরে মানুষ করব। সুলতান ভাই, তোমার একটা কথা বলি, তুমি একটু আমার ভাসুরে বুঝাও। তার ছোট ভাই যদি আজকে বেঁচে থাকতো তাহলে কি সে আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারতো? 10টা না 5টা না, বাপ মরা একটা ছেলে আমার, উনি কেন রোজ রোজ ধরে মারবে? কত কি অন্যায় করে আমার ছেলেটা। সুলতান মৃধা কি কইতে আসছে শোনো। কি কয়? আমি পবনরে শাসন করি এইটা নিয়ে এসে সালিশ নিয়ে আসছে। পবন আমার ভাইপো,
আমার ভাইটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারে দেখাশোনার দায়িত্ব কার? আমার না? সুলতান মৃধা, এই নিয়ে আর কোনোদিন সালিশ করতে আইবে না। আপনার ভাই তো ঠিকই বলছে। সোহাগ মারা যাবার পর শাসনের অভাবে পবন এক নম্বর একটা বেয়ারা ছেলে হয়ে গেছে। উনি ছাড়া শাসন করবে কে বলেন? পবন বেয়াদব ছেলে কথাটা ঠিক না। ও নিয়মিত স্কুলে যায়, ঠিকঠাক মতো লেখাপড়া করে, তাছাড়া ওর রেজাল্টও কিন্তু অনেক ভালো। মার কাছে মাসির গপ্প ক্যান দিতে আসছে সুলতান মৃধা? ছাগল চড়ানো কি মণ্ডল বাড়ির ছেলের কাজ? সারাদিন যদি ছাগল চড়ায় পড়াশোনা করবে কখন? ছাগলগুলারে যত্ন না করলে কুরবানির হাটে তো ভালো দাম পাবে না ভাই। তাছাড়া মা ছেলে মিলে কিছু একটা না করলে ওদের সংসারটা চলবে কি করে? তুমি এত দালালি করতেছো কেন সুলতান মৃধা? পিয়ারা আমার ভাইয়ের বউ, তারে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? কিছুই তো বুঝতে পারতেছি না। এভাবে বললে তো আর কিছু বলার নেই ভাই। আপনি যদি ওদের ভালোই চাইতেন তবে সামান্য জমি আর ওই ভিটেটা লিখে দিয়ে বাপের বাড়ি চলে যেতে বলতেন না ওদের। সুলতান ভাই, আপনি সবার কি বুঝবেন? একটা মেয়ে একা একা থাকে, কোন দিক থেকে কি হয়ে যায় তখন কে সামাল দিবে? পেয়ারার ভালোর জন্যই তো তাকে তার বাপের বাড়ি যাইতে বলা হয়েছে। তাছাড়া সোহাগের জমি জমা যা আছে তার বিনিময়ে তো আপনার ভাই টাকা দিতেই চায়। পিয়ারা যদি নিজের মতো করে চলতে চায় তাহলে কেন আপনারা তারে বাপের বাড়ি পাঠাবেন? কাজটা কিন্তু আপনারা ভালো করছেন না। আসি। চাটা শেষ করে যান। আপনাদের কথাবার্তা শুনে চা খাওয়ার আর রুচি নেই। পিয়ারা বেগম দল গোছাইতেছে। কাল সকালে আমি এটার বিহিত করব। ও মা গো, ও লাগো মা, এত জলদি করতেছ কেন? না ঘষলে কি ময়লা যাবে নাকি? হ্যাঁ, সন্ধ্যার সময় খেলে ধুলে আসে পরিষ্কার করে হাত মুখ না ধুলে এরামি হয়। তো ব্যথা লাগলে আমি কি করব? হ্যাঁ, আজকে বলে দিলাম খেলে এসে এরকম ডলে ডলে হাত মুখ ধোবা, তাহলে আর সকালে কষ্ট লাগবে না। যাও। আব্বা, ভালো করে পড়াশোনা করবেন। আপনারা আমি নানার বাড়ির স্কুলে ভর্তি করায় দেব। বড় হয়ে আপনি জজ ব্যারিস্টার হবেন। যান স্কুলে যান। আম্মা, বড় চাচা এটা কি বলছে? যাও, তুমি স্কুল চলে যাও। আকলি ভাবি কিসের জন্য আসছো? এটা কোনো কথা কইলি পেয়ারা? তোর বাড়িতে কেন আইছি তা বলতে হবে? না, আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আপনার কোনো কাজ আছে নাকি? কাজ নাই, তবে কাজের কথা আছে। তুমি কেন এমন করতেছো পিয়ারা? আমি ভালোর জন্যই তোমারে তোমার বাবার বাড়ি যাইতে বলতেছি। তুমি একজন মেয়ে মানুষ, একলা এখানে কি করে থাকবা? কে তোমার নিরাপত্তা দিবে? একজন মেয়ে মানুষের পক্ষে একটা বাড়িতে একলা থাকা সম্ভব? কি আর বলবো মেয়ে ভাই, আপনার আসলে চোখ পড়ছে আপনার ছোট ভাইয়ের ওই 5 শতক জমি আর ভিটারার উপর। সেই জন্য আপনি আমার নিরাপত্তা নিয়ে এত চিন্তিত হয়ে পড়ছেন। তেরা বেকার কথা বলিস না তো পেয়ারা। তোর মিয়া ভাই যা বলছে তা শোন। আমার শোনার দরকার নাই তো ভাবি। আপনারা ভাবতেছেন আমার নিরাপত্তার কথা, আর আমি ভাবতেছি আমার ভিটাটুকের নিরাপত্তার কথা। ভাবার কি আছে? আমি তো টাকা পয়সা নিয়ে একদম রেডি। তোমার জমির যে ন্যায্য দাম আমি তাই দিয়ে জমি কিনে নেব। আমি বেচলে না আপনি জমির দাম দেবেন মিয়া ভাই? কেন গায়ে পড়ে আমার উপকার করতে আসতেছেন বলেন তো? আমি তো আপনার কাছ থেকে কোনো উপকার চাই নাই। বেশি ঘাটতারামি করো না ছোট বউ। দল পাকানোর চেষ্টা করবা না, আমার সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করবা না। 2 দিন সময় দিলাম, মুরব্বীদের সাথে আলাপ করে জমির দাম ঠিক করো। আমি যদি বেকা হই তখন কিন্তু আম ছালা দুইটাই হারাবা। আমার ভয় দেখাচ্ছেন মেয়ে ভাই? আপনার ছোট ভাই মারা যাওয়া 1 বছর হয়নি, এর মধ্যে আপনি আপনার আসল চেহারা দেখাতে শুরু করে দিয়েছেন। কোথাও যাব না, এটা আমার স্বামীর ভিটা। এই ভিটা ছেড়ে আমি কোনো জায়গায় যাব না। দেখি কে আমারে উচ্ছেদ করে। ঠিক আছে, দেখি কেউ পারে কিনা। চলো কি
কে করলো রে ভাই? আমি তো জীবনে কারোর ক্ষতি করি নাই, কারোর অমঙ্গল চাই নাই, তাহলে আমার এত বড় ক্ষতি কে করলো? আমি কত যত্ন করে 4-4টা ছাগল রে পালছি যে কুরবানির হাটে বিক্রি করব। কইতরি ভাবি আমি এখন কি করব কও? কাইন্দ না ভাবি, ধৈর্য ধরো। রাতে কি কিছুই টের পাননি পেয়ারা ভাবি? পাইছি ভাই, ছাগল ডাকছে, ছাগলের ডাক শুনছি, কিন্তু আমি কেমনে বুঝবো তো সে ছাগল আমার চুরি যাইতেছে? এই কাজ আমার ভাসুর করছে, আমি নিশ্চিত সেই আমার শাসায় গেছিল রে ভাই। আমার বলছিল আমার নাকি পিঠাচোরা করবে, সেই এই কাজ করছে। এইভাবে বলার দরকার নেই পেয়ারা ভাবি, তাতে আরও বড় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া চুরির অপবাদ দিয়ে সেটা যদি প্রমাণ করতে না পারেন তাতে বিপদ আরও বাড়বে। কিভাবে? আমার কাছে তো কোনো প্রমাণ নাই রে ভাই, কিন্তু আমি জানি এ কাজ উনি ছাড়া কেউ করে নাই, উনি এ কাজ করছে রে ভাই। মিথ্যার বেটা, তুমি এখনই শানু মণ্ডলের বাড়িতে যাও, গিয়ে খবরটা তারে দাও এবং কথা বলে তুমি বুঝে আসার চেষ্টা করো যে উনি আগের থেকে খবরটা জানে কি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাইতেছি। আপনি কান্দেন না তো ভাবি? পবন বাবা, তুমি জয়না বাড়ি যাও, যাই তোমার খালারে খবর দাও। আমার কিছুই ভালো লাগতেছে না, তুমি ডালি মন্ত্রীর সাথে করে নিয়ে আসবো বাবা। ভাবি ভাবি, তুমি কাইন্দ না তো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, কিছু একটা তো হবে। কাইন্দ না। আর কিছু ঠিক হওয়ার নেই, আমার তো সর্বনাশ হওয়ার বন্ধ হয়ে গেছে। ধৈর্য ধরো ভাবি। এ খবর তুমি আমাকে কেন দিতে এসেছো সুলতান মৃধা? আপনার ছোট ভাইয়ের বিধবা বউ ছেলে, তাদের বিপদের খবর আপনারা দিতে হবে না? বিপদ যদি কেউ ইচ্ছে করে ডেকে আনে তাহলে কি করা যাবে? আমি কতবার বলেছি একটা মেয়ে মানুষ একা একা থাকতে পারে না, তার কত রকম বিপদ আসতে পারে। কেউ শুনেছে আমার কথা? এখন বুঝুক আমার কথা না শোনার ফল। আপনি আকলি ভাবির নিয়ে একটু যান, অন্তত সান্ত্বনা দিয়ে আসেন। কিসের সান্ত্বনা? অবাধ্য মেয়ে লোককে আবার কিসের সান্ত্বনা? তুমি বরঞ্চ এক কাজ করো, তাকে যে বলো সে আমার প্রস্তাবে রাজি হয়ে যাক, এখনো সময় আছে। তাছাড়া আম ছালা সবই যাবে। আরে বাবন, বড়বাবু কত শখ করছিল যে কোরবানির হাটে 4টা ছাগল বিক্রি করে তোর জন্য টাকা পয়সা জমা রাখবো পড়ালেখার জন্য। এখন কি হবে রে বাবন, তোকে এই স্বপ্নটা কে করলো কদি? ছাগলগুলোর জন্য খুবই খারাপ লাগতেছে, এইটুক কাল থেকে ওদের বড় করছি। হরে বাজান, সে তো আমিও বুঝতেছি। এই তুই একটু খারাপ তো। কেন ছোট খালা? কালকে সুমন কইতেছিল তোর বস আছে নাকি কালকে দুপুরে এই বাড়িতে আইছিল। এই বাড়িতে? হ, এটা কার বাড়ি? ইবাদত ব্যাপারীর বাড়ি। তুই একটু খারাপ, আমি একটু খোঁজ নিয়ে আসি। হ্যাঁ, ভাবি এভাবে কাইন্দ না তো। কথাবার্তা শুনে মনে হলো কাজটা তিনিই করাইছেন। তিনি করাইছেন না সুলতান ভাই? অবশ্যই তিনি করাইছেন, তিনি ছাড়া আর কেউ করে না এটা। হ্যাঁ, হুমকিও দিয়েছেন, বলেছেন আরো ক্ষতি হওয়ার আগেই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাপের বাড়ি চলে যেতে। তার মানে তো বিষয়টা একদমই পরিষ্কার, এই কাজ উনিই করিয়েছেন। আচ্ছা ভাবি, আমার তো রান্না বান্না পড়ে আছে, আমি তাহলে এখন বাড়ি যাই। চলো মিদ্ধার বেটা, বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া কইরা সালিশের জন্য সব মুরব্বীদের বাড়িতে বাড়িতে গিয়ে বলবা। খবর তো দিতে হবে তাদেরকে, তাই না? একত্রিত করতে হবে। আর চেয়ারম্যান সাহেবেরও তো খবর দেওয়া লাগবে, তাই না, শুনানির জন্য? হ্যাঁ চলো। ভাবি আপনি কাইনেন না, আমরা আসি। হ্যাঁ চল। পিয়ারি বউ, তুই কাঁদতেছিস কি জন্য কত? হ্যাঁ শোন, আজ বিকালে সালিশে কিন্তু বাইরে হয়ে যাবো, এটা কার কাজ? আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু আমার ছাগল গুলান ফেরত চাই।
পিয়ারা ভাবি বাড়িতে আছেন? পিয়ারা ভাবি, কে ভেতরে আসেন? আসেন চাচা। কি রে পাবন, তোর আম্মার কি হয়েছে? কাঁদতেছে কেন? গেল রাত্রে আমাগো 60টা ছাগল চুরি হয়ে গেছে। কি কইস? 60টা ছাগল চুরি হয়ে গেছে? আমাদের ইউনিয়নে তো এরকম চুরি চামারি ছিল না। আরে এই চুরি তো সেই চুরি না, এই চুরি একজন করাইছে। তুমি কার কথা কইতেছো ডালিমন? কে আর আবার? পিয়ারিবুর বড় বাসু, তিনি এই কাজটা করাইছে। ও শোনেন, আজকে বিকালে কিন্তু সালিশ বইব। আপনি যদি পারেন তাহলে চেয়ারম্যান সাহেবরে একটু থাকার ব্যবস্থা করেন। সালিশে কোনো কাজ হবে না। তাহলে এখন কি করব? সালিশে যদি রায় আপনার পক্ষেও যায়, কিন্তু বিবাদী যদি সেই রায় মাইনে না নেয়, তাইলে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সরকার গ্রাম আদালত চালু করছে, ইউনিয়ন পরিষদে এই আদালত বসে, আইনের মাধ্যমে এই আদালত পরিচালিত হয়। তাই নাকি? হুম, তাহলে তো ভাই গ্রাম আদালতে ভালো। অবশ্যই ভালো। গ্রাম আদালতের সাথে উচ্চ আদালতের সংযোগ আছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার এই আদালত পরিচালনা করে। চলেন, আপনাকে আমি শিউলিয়াপার কাছে নিয়ে যাই। শিউলিয়াপা হইতেছে গ্রাম আদালতের সহকারী। চলেন, তাড়াতাড়ি রেডি হয়ে নেন। রেডি হন। যান 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 যান। আচ্ছা, রেডি হয়ে নেন। আপনাদের ঘটনা শুনে যেটা বুঝলাম, আপনারা গ্রাম আদালতে ফৌজদারি বিরোধ মামলার অভিযোগ করতে পারেন। আমি আপনাদেরকে একটা ফর্ম দিচ্ছি, ফর্মটি পূরণ করে ফৌজদারি মামলার 10 টাকা ফিস দিয়ে আপনারা আবেদনটি জমা দিয়ে যান। ঘটনার বিস্তারিত লেখার জন্য অতিরিক্ত কাগজ আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আপনাদের অভিযোগটি দেখবেন। বিষয়টি গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত হলে তিনি আবেদনটি গ্রহণ করবেন এবং গ্রাম আদালতের মামলা রেজিস্টারে আপনাদের আবেদনটি নথিভুক্ত হবে। আচ্ছা আপা, তিনি যদি আবেদনটি গ্রহণ না করেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি আবেদনটি গ্রহণ না করে নাকচ করে আপনাকে ফেরত দিয়ে দেয়, তাহলে আপনি সহকারী জজ আদালতে রিভিশন করতে পারবেন। উক্ত আদালত যেই আদেশ দিবেন চেয়ারম্যান সাহেব সেটাই মেনে চলবেন। নেন, ফর্মটা পূরণ করে দেন। আচ্ছা, ঠিক আছে, আমাকে দেন, আমি পূরণ করে দিচ্ছি। আপনি নামগুলো ঠিক মতো বলেন। আপনার নাম বলেন। যে মোসাম্মদ পিয়ারুন্নেসা। মোসাম্মদ পেয়ারুন্নেসা। পেয়ারুন্নেসা। আপনার স্বামীর নাম বলেন। মৃত সোহাগ মণ্ডল। মৃত সোহাগ মণ্ডল। আপনার ঠিকানা আমি আলাদা কাগজে লিখে দিচ্ছি। আপনি প্রতিবাদীর নাম বলেন। প্রতিবাদী? আপা, প্রতিবাদী মানে তো বুঝলাম না। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন তিনি। ও, শানু মণ্ডল। শানু মণ্ডল। এই যে নেন। বিধি অনুযায়ী নির্ধারিত ফর্মে আবেদনকারীর স্বাক্ষর সহ লিখিত আবেদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট দাখিল করতে হবে। আবেদনে নিম্নলিখিত বিষয়সমূহ অবশ্যই উল্লেখ থাকতে হবে, যথা: ক, যে ইউনিয়ন পরিষদে আবেদন করা হয়েছে উহার নাম। খ, আবেদনকারী, তার পিতা, মাতা এবং ক্ষেত্রমতো স্বামী বা স্ত্রীর নাম এবং ঠিকানা। গ, প্রতিবাদী, তার পিতা, মাতা এবং ক্ষেত্রমতো স্বামী বা স্ত্রীর নাম এবং ঠিকানা। ঘ, সাক্ষীগণ, তার পিতা, মাতা এবং ক্ষেত্রমতো স্বামী বা স্ত্রীর নাম এবং ঠিকানা। ঙ, যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইউনিয়নের এখতিয়ারভুক্ত স্থানের নাম। চ, সংক্ষিপ্ত বিবরণ সহ অভিযোগ বা দাবির প্রকৃতি ও মূল্যায়ন। এবং ছ, প্রার্থিত প্রতিকার। আবার ঠিক আছে সবকিছু? যেহেতু এটা ফৌজদারি বিরোধ, আপনি আমাকে 10 টাকা দেন। আছে 10 টাকা? দেন।
মামলার বিষয় ফৌজদারি হলে 10 টাকা এবং দেওয়ানি হলে আবেদনপত্রের সহিত 20 টাকা ফিস জমা দিতে হবে। এর বিপরীতে আবেদনকারীকে 14 নম্বর ফর্মে একটি রসিদ প্রদান করবে, যাতে ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে এবং উহার মুড়িপত্র ইউনিয়ন পরিষদের অফিসে জমা রাখতে হবে। আপা ফৌজদারি কি? গ্রাম আদালত ফৌজদারি এবং দেওয়ানি দুই ধরনেরই বিরোধ নিষ্পত্তি করতে পারে। ফৌজদারি বিরোধ হলো চুরি, ঝগড়া বিবাদ, গবাদি পশু হত্যা, প্রতারণা করা, কাউকে জখম করা ইত্যাদি সম্পর্কিত বিরোধ। আর দেওয়ানি হলো কোনো চুক্তি, রসিদ বা অন্য কোনো দলিল মূল্যে প্রাপ্য অর্থ আদায়, কোনো অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা উহার মূল্য আদায়, কৃষি শ্রমিকের প্রাপ্য মজুরি আদায়, এগুলো আর কি। স্থায়ী সম্পত্তি বেদখল হওয়ার 1 বছরের মধ্যে এবং নামমাত্র টাকায় গ্রামের সকল মানুষ এই গ্রাম আদালতের সুবিধা নিতে পারে। বিশেষ করে মহিলারা তাদের ন্যায় বিচারের জন্য গ্রাম আদালতের সাহায্য নিতে পারে। একজন বিধবার উপর যদি জুলুম হয়, এটা তো খুবই খারাপ। এটা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। ঠিক আছে শিউলি, তুমি পিয়ারা বেগমের এই অভিযোগটি মামলার রেজিস্টারে তোলো এবং আগামী সোমবার সকাল 11টার সময় শানু মণ্ডলকে এই ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য সমন জারি করো। আর আবেদনকারী পিয়ারা বেগমকে মামলা স্লিপের মাধ্যমে জানিয়ে ওই একই দিনে হাজির হওয়ার জন্য অবহিত করো। যখন কোনো আবেদনপত্র গৃহীত হয় তখন উহার বিবরণ 2 নম্বর ফর্মে রক্ষিত মামলা রেজিস্টার বইয়ে লিখতে হবে। উক্ত রেজিস্টার বই অনুযায়ী মামলাটির নম্বর ও সন আবেদনপত্রের উপর লিখতে হবে। চুন্নু, চুন্নু। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা, বলেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বহিলির পেয়ারা বেগমের ছাগল চুরির ঘটনার যে প্রতিবাদী শানু মণ্ডল, তার বাড়ি চেনো? জি চিনি চাচা। ঠিক আছে, তুমি এই আগামী সোমবার সকাল 11টার সময় শানু মণ্ডলকে এই ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য সমনটা নিয়ে তাকে দিয়ে আসো। জি। আর ওই পেয়ারা বেগমকে স্লিপের মাধ্যমে জানিয়ে আসবে যে তাকেও এখানে উপস্থিত থাকতে হবে। জি চেয়ারম্যান চাচা, আসসালামু আলাইকুম। প্রতিবাদীর প্রতি সমন 4 নম্বর ফর্মে দিতে হবে। সমনের তথ্যসমূহ যেমন স্মারক নম্বর, তারিখ, মামলার নম্বর ও তারিখ, প্রাপকের নাম ও ঠিকানা, পত্র সংক্ষেপ, মারফত ইত্যাদি ইউনিয়ন পরিষদের প্রদান রেজিস্টারে লিখতে হবে এবং সমন জারিকারককে রেজিস্টারের নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। মন্ডল ভাই একটু খারান, কাজ আছে। কি কাজ? ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত থেকে আপনার নামে একটা সমন আইছে। সমন? জি মন্টু ভাই। কিসের সমন? পেয়ারা বাবির নাকি 4টে ছাগল চুরি হয়েছে, আপনার নামে অভিযোগ করছে চুরিটা আপনিই করাইছেন। আমি ছাগল চুরি করাইছি? এটা কি মগের মুল্লুক নাকি? পিয়ারা খুব বেশি বাড়াবাড়ি করছে। দে, কোথায় সই করতে হবে? এই যে এই কপিটা আপনি রাখেন আর এই কপিটার পিছনে একটা সিগনেচার দেন। গ্রাম আদালতে যাওয়ার বুদ্ধিটা পেয়ারারে অবশ্যই জ্ঞানী মুন্সি দিয়েছে। আমি শুনছিলাম পেয়ারা বাবি সালিশ করতে চাইছিল, হয়তো জ্ঞানী ভাই বলছে সালিশের চেয়ে গ্রাম আদালত ভালো হইব। পেয়ারা যদি তার অভিযোগ প্রমাণ করতে না পারে তখন কি অবস্থা হবে সেটাও তারে বলো। অভিযোগ করার আগে চিন্তা করা উচিত সেটা সে প্রমাণ করতে পারবে কিনা। যাহাদের উপর সমন জারি করা হয় তাহাদের প্রত্যেককে সমনের উল্টা পৃষ্ঠায় সমন প্রাপ্তিসূচক স্বাক্ষর দিতে হবে। সমন জারি হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পক্ষগণকে 7 দিনের মধ্যে তাদের সদস্য মনোনয়ন করতে বলবেন। শানু মণ্ডল, তোমার ছোট ভাইয়ের স্ত্রী পিয়ারা বেগম তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তুমি নাকি তার 4টে ছাগল চুরি করেছো, মানে চুরি করিয়েছো। একদম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আপনি পেয়ারাকে জিজ্ঞেস করেন, আমি তাকে কতবার কইছি তুমি তোমার বাপের গাড়ি গিয়ে থাকো, সেখানে তোমার বাবা আছে, ভাই আছে, তারা তোমার নিরাপত্তা দেবে। এইখানে তোমার পদে পদে বিপদ। জিজ্ঞেস করেন, আমার বউ আছে, তারা জিজ্ঞেস করেন বলছি কিনা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, একবার না দুবার না অনেকবার বলছে, কিন্তু পেয়ারা তো সেই কথা কানেই দেয় নাই। চেয়ারম্যান সাহেব, মিয়া ভাই যদি আমার কিসে ভালো হবে সেই জিনিসটাই চিন্তা করতো, তাহলে পর তো আমার বাপের বাড়ি পাঠাইতে চাইতো না, সে নিজেই আমার নিরাপত্তার ব্যবস্থা করতো।
এগুলো আসলে কিছু না, আমার ভিটাটার উপরে ওনার চোখ পড়ছে। কথাটা তুমি ঠিক বললে না পিয়ারা। আহা, এখানে ঝগড়ার কোনো প্রয়োজন নেই শানু মণ্ডল। পিয়ারা বেগম তোমার বিরুদ্ধে গ্রাম আদালতে অভিযোগ করেছে, সুতরাং আগামী 7 দিনের মধ্যে তোমার পক্ষের 2 জন সদস্য তুমি মনোনয়ন দেবে। 2 জন সদস্যের মধ্যে একজনকে অবশ্যই এই ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে, আর অন্যজনকে হতে হবে তোমার পরিচিত স্থানীয় কোনো ব্যক্তি। পিয়ারা, তোমার পক্ষেও একইভাবে 2 জন সদস্য মনোনয়ন দেবে। তবে তোমরা চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্যের পরিবর্তে অন্য কোনো সদস্যকে গ্রাম আদালতের সদস্য হিসেবে মনোনয়ন দিতে পারো। তোমাদের 2 জনের মনোনীত 4 জন সদস্য আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই 5 জন মিলে একটা গ্রাম আদালত গঠিত হবে। সেখানেই এই ছাগল চুরির শুনানি হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই কিন্তু হলো এই গ্রাম আদালতের চেয়ারম্যান। তবে চেয়ারম্যানের প্রতি কোনো পক্ষের আস্থা না থাকলে গ্রাম আদালতের চেয়ারম্যান পরিবর্তনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা যায়। তখন উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদের কোনো মেম্বারকে গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়ে বিরোধ নিষ্পত্তি করার জন্য ব্যবস্থা নেবেন। শিউলি, তুমি ওদের 2 জনকে সদস্য মনোনয়নের নির্দেশনামা আর মনোনয়নের ফর্ম দিয়ে দাও। জি চেয়ারম্যান চাচা, চল। সদস্য মনোনয়নের নির্দেশনামা পূরণের ক্ষেত্রে প্রথমে ডান পাশের এই বক্সে মামলার নম্বর, দায়েরের তারিখ ও মামলার ধরন লিখতে হবে। তারপর এইখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। এইখানে যাকে নির্দেশ দেয়া হচ্ছে তার নাম, অর্থাৎ আবেদনকারী হলে আবেদনকারীর নাম আর প্রতিবাদী হলে প্রতিবাদীর নাম, পিতা বা স্বামীর নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে। এইখানে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারী বা প্রতিবাদীর উপর টিক চিহ্ন দিতে হবে। এই অংশে মামলার পক্ষগণের নাম, অর্থাৎ আবেদনকারী বনাম প্রতিবাদীর নাম ও মামলার ধরন লিখতে হবে। নির্দেশনামার নিচে বাম দিকে এইখানে স্মারক নম্বর ও তারিখ এবং ডান দিকে নির্ধারিত স্থানে চেয়ারম্যানের স্বাক্ষর ও ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে। সদস্য মনোনয়নের ফর্ম পূরণের ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদের নাম, এইখানে উপজেলার নাম, তারপর জেলার নাম লিখতে হবে। এইখানে মামলার নম্বর ও তারিখ লিখতে হবে। এইখানে আবেদনকারীর নাম লিখতে তারপর প্রতিবাদীর নাম ও মামলার ধরন লিখতে হবে। এইখানে বামের অংশে ইউনিয়ন পরিষদের সদস্য হতে মনোনীত সদস্যের নাম, তার পিতা বা স্বামী, গ্রাম, ওয়ার্ড নম্বর, ডাকঘর, ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। একইভাবে ডানের অংশে স্থানীয় গ্রহণযোগ্য ব্যক্তি হইতে মনোনীত সদস্যের নাম, তার পিতা বা স্বামী, গ্রাম, ওয়ার্ড নম্বর, ডাকঘর, ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। উল্লেখ্য, সদস্য মনোনয়ন আবেদনকারী ও প্রতিবাদী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই সদস্য মনোনয়ন ফর্মের নিচের ক্ষেত্রে প্রতিবাদীর স্বাক্ষর সহ তার নাম ও তারিখ লিখতে হবে। তাই সদস্য মনোনয়ন ফর্মের নিচের অংশে এইখানে আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর স্বাক্ষর সহ তার নাম ও তারিখ লিখতে হবে। একইভাবে প্রতিবাদীর ক্ষেত্রে প্রতিবাদীর স্বাক্ষর সহ তার নাম ও তারিখ লিখতে হবে। এইখানে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারী বা প্রতিবাদীর উপর টিক চিহ্ন দিতে হবে। চেয়ারম্যান চাচা, মামলার আবেদনকারী এবং প্রতিবাদী 2 জনই সদস্য মনোনয়ন দিয়েছে। আচ্ছা, তাহলে যেহেতু উভয় পক্ষ তাদের সদস্য মনোনয়ন দিয়েছে, তাহলে গ্রাম আদালত গঠন করা হলো। তুমি এক কাজ করো, এই মামলার নথি গ্রাম আদালতে পাঠিয়ে দাও। জি আচ্ছা। ফর্ম 3-এ আদেশনামায় এ সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ লিখতে হবে। আবেদনকারী ও প্রতিবাদী উভয় পক্ষের মনোনয়ন পাওয়ার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালত গঠন করে আদেশনামায় আদেশ লিখবে ও স্বাক্ষর দিবে এবং মামলার নথি গ্রাম আদালতে প্রেরণের আদেশ দিবে। গ্রাম আদালত গঠনের পর
গ্রাম আদালতের চেয়ারম্যান প্রতিবাদীকে 3 দিনের মধ্যে লিখিত আপত্তি দাখিলের নির্দেশ দিবে এবং গ্রাম আদালতের প্রথম অধিবেশনের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবে। পক্ষগণকে তাদের নিজ নিজ মামলার সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য দাখিলের নির্দেশ দিবে, সাক্ষী সমন দিবে এবং পক্ষদ্বয়ের মনোনীত সদস্যদেরকে গ্রাম আদালতের শুনানিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধপত্র প্রেরণের আদেশ দিবে। মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার সাহেব বাড়িতে আছেন? কে? আমি গ্রাম পুলিশ চুন্নু, একটু বাইরে আসবেন। কি রে শুনলু, তুই আবার কি কাজে? পেয়ারা বাবির মামলায় ইউনিয়ন পরিষদ থেকে মেম্বার হিসেবে আপনারে তেনার পক্ষে সদস্য মনোনয়ন করছে। ও, আগামী বুধবার সকাল 11টায় গ্রাম আদালতে সেই মামলার শুনানি হবে। এই যে নেন আপনার পত্র, এর ভিতরে দিন তারিখ সব লেখা আছে। আপনি পত্রটার উল্টা পৃষ্ঠায় একটা স্বাক্ষর করে আমার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো উপস্থিত থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে গ্রাম আদালতের কাজ শুরু করি, কি বলেন? জি। শিউলি, আবেদনকারী পিয়ারা বেগম এবং প্রতিবাদী শানু মণ্ডল কি উপস্থিত আছে? জি আছে। আবেদনকারীর পক্ষে কোনো সাক্ষী থাকলে আপনারা একটু বাইরে যান। পিয়ারা বেগম, তুমি কাঠগড়া এসে তোমার বক্তব্য বল। আপা, বলুন, আমি পেয়ারি বেগম। আমি মোসাম্মদ পিয়ারুন্নেসা প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বয় মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলবো না, কোনো কিছু গোপন করিব না, কোনো কিছু গোপন করব না। চেয়ারম্যান সাহেব, আমার 4টা ছাগল ছিল। বিগত 5 তারিখ সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি ছাগল রাখা ঘরের দরজা খোলা, 4টা ছাগলই নাই, চুরি গেছে। আমার ধারণা আমার এই 4টা ছাগলই আমার বড় ভাসুর শানু মণ্ডল চুরি করিয়েছে। আর একটু বিস্তারিত বলো, কেন তুমি শানু মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগটি করলে? যে দিন রাত্রে আমার ছাগল চুরি গেছে, সেদিন সকালবেলায় আমার ভাসুর শানু মণ্ডল আর আমার যা আকলিমা ভাবি বাড়ির উপরে আসে। আমার স্বামীর ভাগের জমিনটুকু তাদের কাছে বিক্রি করে বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছিলেন। আপনি বেচলে না আপনি জমির দাম দেবেন মিয়া ভাই? কেন গায়ে পড়ে আমার উপকার করতে আসতেছেন বলেন তো? আমি তো আপনার কাছ থেকে কোনো উপকার চাই নাই। বেশি ঘাটতারামি করো না ছোট বউ। দল পাকানোর চেষ্টা করবা না, আমার সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করবা না। 2 দিন সময় দিলাম, মুরব্বীদের সাথে আলাপ করে জমির দাম ঠিক করো। আমি যদি বেকা হই তখন কিন্তু আম সালা দুইটাই হারাবা। আমার ভয় দেখাচ্ছেন মিয়া ভাই?
আপনার ছোট ভাই মারা যাওয়া 1 বছর হয়নি, এর মধ্যে আপনি আপনার আসল চেহারা দেখাতে শুরু করে দিয়েছেন। কোথাও যাব না, এটা আমার স্বামীর ভিটা, এই ভিটা ছেড়ে আমি কোনো জায়গায় যাব না। দেখি কে আমারে উচ্ছেদ করে। ঠিক আছে, দেখি কেউ পারে কিনা। চলো। পেয়ারা, তোমার কি কোনো সাক্ষী আছে? কিসের ভিত্তিতে তুমি এই অভিযোগ করেছো? জি চেয়ারম্যান সাহেব, আছে, এবাদত ব্যাপারে। পেয়ারা, তোমার কি আর কিছু বলার আছে? জি না চেয়ারম্যান সাহেব, আমি খালি ন্যায় বিচারটা চাই। ঠিক আছে, তুমি এখন যাও। আপা, একটা সই করে দেন এখানে। জন্য আবেদনকারী সাক্ষী এবাদত ব্যাপারীকে হাজির করো। মামলার সাক্ষী এবাদত ব্যাপারী হাজির। এই যে এদিকে। বলেন। আমি এবাদত ব্যাপারী যাহা বলিব সত্য বলিব, কোনো কিছু গোপন করিব না। যাহা বলিব সত্য বলিব, কোনো কিছু গোপন করিব না। কি নাম তোমার? কি করো? আমার নাম এবাদত ব্যাপারী, ছাগলের ব্যবসা করি। পেয়ারা বেগমের ছাগল চুরি সম্পর্কে তুমি কিছু জানো? তাহলে বলো। চেয়ারম্যান সাহেব, মানে হচ্ছে সপ্তাহ 2 আগে শানু মণ্ডল দুপুরবেলা আমার বাড়িতে আইসা আমাকে বলল, কাল সকালে একজন আইসা তোমাকে 4টা ছাগল দেওয়া যাবে, ছাগলগুলি হাটে বেচা যা দাম হবে তা আমারে দিয়ে দিবা, এর জন্য তুমি কিছু টাকা পাইবা। পরদিন কি সত্যি সত্যি 4টা ছাগল কেউ তোমাকে দিয়ে গিয়েছিল? জি, দিয়ে গেছিল। আমি ওই দিন বিকালে 4টা ছাগলের দাম 32,000 টাকা ওনারে দিয়ে গেছিলাম। বিকালে বাড়ি ফিরে শুনলাম ডালিমন আমারে খুঁজতে আসছিল। পরে ডালিমনের সাথে দেখা করলাম। ডালিমন আমার কাছে জানতে চাইছিল শানু মণ্ডল কেন আমার বাড়িতে আসছিল। আমি সরল মনে তারে সব খুইলা বললাম। তখনই জানলাম ওই ছাগল চুরির ছাগল। ছাগলের যা বর্ণনা বললাম তাতে ডালিমনের বোনের ছাগলের সাথে পুরোপুরি মিলা গেল। এবাদত ব্যাপারী, তুমি এবার আসো। শানু মণ্ডল, তুমি কাঠগড়ায় এসে তোমার বক্তব্য বলো। আমি শানু মণ্ডল প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বয় মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। চেয়ারম্যান সাহেব, আমি চাইছিলাম পিয়ারা এবং তার ছেলে পবন নিরাপদে থাকুক। শত হলো পিয়ারা আমার মৃত ছোট ভাইয়ের স্ত্রী এবং পবন তার ছেলে। স্বামীহারা মহিলা যদি একলা একলা থাকে কত শত বিপদ হইতে পারে। এই জন্য বলছিলাম পবনরে নিয়ে তার বাপের বাড়ি চলে যেতে। তার ভিটামাটি আমি ন্যায্য দাম দিয়ে কিনে নিতে চাইছিলাম। এবাদত ব্যাপারী যা বলে গেল সে বিষয়ে কি আপনার কিছু বলার আছে? এগুলো সব মিথ্যা কথা, পিয়ারার সাজানো নাটক। আমি ছাগল চুরি করাইতে যাব কেন? শত হলেও সে আমার মৃত ছোট ভাইয়ের স্ত্রী। আমি সবসময় তার মঙ্গল চাই। আর কিছু বলার আছে তোমার? জি না। তাহলে তুমি এখন আসো। আসসালামু আলাইকুম। আমরা আবেদনকারী, প্রতিবাদী এবং আবেদনকারীর সাক্ষীর বক্তব্য শুনলাম। এই মামলার বিচার্য বিষয় হলো আবেদনকারী পিয়ারা বেগমের চুরি যাওয়া 4টি ছাগল। মামলার এই পর্যায়ে পিয়ারা বেগম এবং শানু মণ্ডল, তোমরা চাইলে এবং উভয়ে যদি সম্মত হও তাহলে নিজেদের মধ্যে আপোষের মাধ্যমে এই বিরোধের নিষ্পত্তি করতে পারো। তোমরা কি আপোষের মাধ্যমে বিরোধটির মীমাংসা করতে চাও?
বেশি কথা কয়ে লাভ নেই। চেয়ারম্যান সাহেব, আমি আপোষ করতে রাজি আছি। পিয়ারা বেগম, তুমি রাজি আছো? চেয়ারম্যান সাহেব, গ্রাম আদালতের মাধ্যমে আমি বিষয়টির নিষ্পত্তি চাই। আচ্ছা ঠিক আছে, প্যানেল সদস্যদের নিজেদের মধ্যে আলোচনার জন্য আমরা এই আদালত আধা ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করলাম। গ্রাম আদালতের চেয়ারম্যান সাহেব আদালতে উপস্থিত হচ্ছেন। অদ্য এই মামলার শুনানির দিন ধার্য আছে। আবেদনকারী, প্রতিবাদী ও সাক্ষীর হাজিরা গ্রহণ এবং বক্তব্য আলাদা আলাদা কাগজে লিপিবদ্ধ করা হয়েছে। উভয় পক্ষ ও সাক্ষীর বক্তব্য, মামলার নথি এবং প্রেক্ষাপট পর্যালোচনায় প্রতিবাদীর বিরুদ্ধে আবেদনকারীর আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। অর্থাৎ শানু মণ্ডল তার মৃত ছোট ভাইয়ের স্ত্রী পিয়ারা বেগমকে অপরাধজনক হুমকি দিয়েছে এবং তার 4টি ছাগল চুরি করিয়ে তার সমুদয় অর্থ নিজে গ্রহণ করেছে। এইভাবে সে আবেদনকারীর ক্ষতি সাধন করেছে। তাই গ্রাম আদালত কর্তৃক সর্বসম্মতিক্রমে অর্থাৎ 5-0 ভোটে দোতরফা সূত্রে প্রতিবাদী কর্তৃক আবেদনকারীকে ক্ষতিপূরণ সহ তার ছাগলের মূল্য 40,000 টাকা আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ 18 জুলাই 2018 তারিখের মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হল। সিদ্ধান্তটি মামলার রেজিস্টারে লিপিবদ্ধ করা হল। ব্যর্থতায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর বিধান অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর করার জন্য আদেশ প্রদান করা হলো। আদেশটি ডিক্রি এবং আদেশের রেজিস্টারে এবং মামলার রেজিস্টারে লিপিবদ্ধ করা হল। ডিক্রি বা আদেশের ফর্মে ডিক্রি প্রস্তুত করা হল। মামলার নথি ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হল। আমার বিরাট ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। পিয়ারার প্রতি আমি যে আচরণ করেছি সেটা একদম ঠিক হয়নি। পিয়ারা, তুমি আমারে মাফ করে দিও। এখন থেকে তোমার কোনো সমস্যা হলে তুমি আমারে বলবা, আমি আর তোমার ভাবি মিলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। জি ভাই, খুব খুশি হলাম। জ্ঞানী ভাই, কি ওই যে জীবনে তো কোনোদিন এই যে আদালতের বিচার দেখবো সেটা তো চিন্তা করি নাই, তাই নিজের চোখে দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। জীবনে খাওয়া আর শোয়া ছাড়া এই প্রথম তোর কোনো কাজ ভালো লাগলো না, আমি আরো একটা জিনিস নিয়ে খুব ভয়ও পাচ্ছি জ্ঞানী ভাই। কিসের ভয় রে গর্জন? ওই যে
চেয়ারম্যান চাচার বাড়ির যেসব লোকজন মিষ্টি নিয়ে আসে না, সেই মিষ্টি তো বাড়ির ভিতরে দেওয়ার আগেই আমি গোপনে 2-4টে ঝাড়ি দিই। এটা কি চুরির মধ্যে পড়ে? তবে কথা দিচ্ছি, এর পরে যদি কোনো লোক মিষ্টি নিয়ে আসে তাহলে সেটা আমি না ঝাড়ে সব মিষ্টি ওই চাচির হাতে তুলে দেবো। সত্যি করছি। আচ্ছা ঠিক আছে, এই চুরি নিয়ে কোনো কেস হবে না, ঠিক আছে? চল। শান্তি লাগতেছে আমার।